বক্তৃতা করবেন, তাহলে হাত পা কেটে তাহলে দিকে ঢুকে দিয়ে আসবো, হাত পা কেটে তাহলে দিকে ঢুকে দিয়ে আসবো। সোজা কথা বলেছিলাম, এখানে এনসিপি চলবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা কিন্তু পরিবর্তন করতে চাই। চট্টগ্রামের মাটিতে এই স্লোগান আমরা বাস্তবায়ন হতে দেব না। নতুন করে একটা স্লোগান আমরা করব। আমি প্রথম বলবো, আপনারা সবাই আমার সাথে পড়ে চিৎকার দিয়ে আপনারা বলবেন স্লোগানটা শুনুন। স্লোগানটা আগামী দিনে এভাবে হবে, চট্টগ্রামে এভাবে হবে স্লোগানটা। এই স্লোগানটা হবে আমার ভোট আমি দেব, বিএনপিকে দেব। কি বলছি? বিএনপিকে দেব। আমার ভোট আমি দিব, ধানের শীষকে দেব। আজ থেকে আপনারা এই স্লোগানটা দেবেন। আর কোন স্লোগান নাই, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটা চট্টগ্রামে কোনো সুযোগ নাই। আমরা দিকে ভোট দেব না। দলের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের জিতটা টেনে কথা হবে। আর মতবাক্য থাকতে, কিন্তু দলের ব্যাপারে আমরা কিন্তু দলের ব্যাপারে কোনো ছাড় নাই। জীবন যৌবন শেষ করেছি শুধু দলের জন্য। দলের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের জিতটা টেনে কথা হবে। দলের পক্ষে আমাদের কোনো ছাড় নাই। আমি একটু বলি, খুব বড় কিছু হলো, এটা বড় কিছু হলো। আজকে যদি যে বলবে তার এই কথা বলার জন্য বা বিএনপির বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে, আপনি কি খুশি হবেন? আমি তো খুশি হবো, মামলা হলে আমার নামে হবে। কেন বলবে এটা আমার সাথে? কেন আপনি কি মনে করেন এটা এক ধরনের সন্ত্রাস? কোনো ধরনের সন্ত্রাস না। এই দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায়। দর্শক, আপনারা নিশ্চয়ই গত এক বছর ধরে লক্ষ্য করছেন যে বিএনপির প্রায় 1 ডজন নেতা যারা ক্রমাগত লাগামহীন বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছেন। তো এই 1 ডজন নেতাদের আবার অধিকাংশই বিএনপির শীর্ষস্থানীয় নেতা, মানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য কিংবা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এই পর্যায়ের, বা বিএনপির ভাইস চেয়ারম্যান। কিছু নেতা আছে পাতি নেতা, আই মিন ইউনিয়ন পর্যায়ের নেতা, থানা পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের নেতা, আর যুবদল ছাত্রদল তো আছেই। তো এই সকল নেতাদের মধ্যে আবার বিএনপি কিছু কিছু নেতার বিরুদ্ধে সাংগঠনিক অ্যাকশন নিয়েছেন, কাউকে কাউকে বহিষ্কারও করেছেন। আর আপনারা জানেন যে চাঁদাবাজির কারণে, দখল বাণিজ্যের কারণে, মামলা বাণিজ্যের কারণে, আই মিন বাজার দখল, বাস স্ট্যান্ড দখল, টেম্পু স্ট্যান্ড দখল, রিক্সা স্ট্যান্ড দখল, তারপরে এই যে জমি দখল, চর দখল, নানান কারণে প্রায় 4,500 নেতাকে বহিষ্কার করেছে। আবার আমরা দেখেছি যে এই বহিষ্কৃত নেতারা বিএনপির বা যুবদলের ছাত্রদলের বিভিন্ন সমাবেশে মানে তার কর্মী বাহিনী নিয়ে মিছিল করতে করতে গেছেন। তার মানে কোনো কোনো ক্ষেত্রে বিএনপি এই বহিষ্কার নাটকও সাজিয়েছে, মানে মানুষকে দেখিয়েছে যে তারা বহিষ্কার করেছে, কিন্তু তলে তলে আসলে তিনি বিএনপির সেই পদেই আছেন। এনিওয়ে, ওইটা আমার আজকের আলোচনার বিষয় নয়। যে সকল নেতারা লাগামহীন বক্তব্য বিবৃতি দিয়েছেন অতীতে, তাদের নিয়ে বেশি কথা বলবো না। বর্তমানে কিছু নেতা কিছু লাগামহীন বক্তব্য বিবৃতি দিয়েছেন, সেইগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। 1 নাম্বার হচ্ছে 14 গ্রামের একজন বিএনপির নেতা, নাম সম্ভবত ওয়াহিদুজ্জামান বা ওয়াহিদুর রহমান, এমন কিছু হবে, আমি যদি ভুল বলে না থাকি। তিনি বিএনপির একটি সমাবেশে বলেছেন যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই স্লোগান আর 14 গ্রামে চলবে না। যদিও এই স্লোগানের সাথে আমিও একমত নই। আমার দৃষ্টিতে স্লোগান হওয়া উচিত আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দেব। এটাই স্লোগান হওয়া উচিত এবং আমি মনে করি এটাই রাইট স্লোগান। আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দেব। আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দেব। এনিওয়ে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা অনেক পুরনো একটি স্লোগান। বলতে পারেন বাংলাদেশের নির্বাচনী ঐতিহ্যের সাথে এই স্লোগানটি আমাদের দেশের বিভিন্ন
রাজনৈতিক দল বা বুদ্ধিজীবী টাইপের অনেকেই এই স্লোগানের সাথে একমত পোষণ করেন এবং এই স্লোগানটাই নীতি কথা হিসাবে তারা নির্বাচন আসলেই বিভিন্ন টকশোতে বিভিন্ন লেখালেখিতে বলে থাকে। বাট এই স্লোগানের সাথে আমি আবার দ্বিমত পোষণ করছি না যে এটা খুব খারাপ স্লোগান। আমি বলছি যে এইটা আমার দৃষ্টিতে সঠিক স্লোগান না, বাট এটা মোটামুটি স্লোগানটা খারাপ না। তো এই যে বাংলাদেশের একটা কালচার, নির্বাচন আসলেই এই স্লোগানটা খুবই সমাদৃত একটি স্লোগান, নিরপেক্ষ একটি স্লোগান। এই স্লোগানটা 14 গ্রামে চলবে না। কি স্লোগান চলবে? আমার ভোট আমি দেব। কাকে দেব? বিএনপিকে দেব। স্লোগান হবে এইটা। কে বলছেন? বিএনপির নেতা বলছেন। ওই যে বললাম ওয়াহিদুর রহমান না ওয়াহিদুজ্জামান, উনি বলছেন আমার ভোট আমি দেব, বিএনপিকেই দেব। কি বুঝলেন? ওই যে আমি বারবার বলছি না যে স্বৈরাচার হাসিনা যে প্রশাসন সাজিয়ে রেখে গেছেন, এই প্রশাসনের অধীনে নির্বাচন হলে বাংলাদেশের আনাচে কানাচে বহু ভোট কেন্দ্র বিএনপির এই পাতি নেতারা তার কর্মী বাহিনী দিয়ে দখল করবে এবং সেখানে তারা ভোট ডাকাতি করবে এবং এই ভোট ডাকাতিতে সহযোগিতা করবে স্বৈরাচার হাসিনার সাজানো এই প্রশাসন। কেন জানেন? এই প্রশাসন যে অতীতে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তারাও চায় একটি দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় থাক, যাতে তাদের বাম হাতের ইনকামটা বন্ধ হয়ে না যায়। সুতরাং এমন স্বৈরাচার হাসিনা মার্কা সরকার ক্ষমতায় আসুক, এটা তারাও চায়। এই জন্যে বিএনপিকে প্রতিহত তো করবেই না, বরং বিএনপিকে আরো সহযোগিতা করবে ভোট কেন্দ্র দখলের ক্ষেত্রে। তা না হলে এমন কথা বলার পর এখনো কিন্তু সে বহাল তবিয়তে 14 গ্রামে রাজনীতি করছে। বোঝার চেষ্টা করেন। 1 2 হচ্ছে কক্সবাজারের একজন নেতা, মাশাআল্লাহ আমার মতো লম্বা দাড়ি, দাড়িতে আবার মেহেন্দিও লাগিয়েছেন, টুপিও আছে মাথায় একটা। উনি বলতেছেন যে কক্সবাজারে জামায়াতে ইসলামী চলবে না, এনসিপি চলবে না। জামায়াতে ইসলামীর রাজনীতি, এনসিপির রাজনীতি কক্সবাজারে চলবে না। মুখে লাগাম দিয়ে কথা বলতে হবে, মুখে লাগাম দিয়ে রাজনীতি করতে হবে, আদারওয়াইজ হাত পা কেটে পাহাড়ে ঢুকিয়ে দিয়ে আসবেন উনি। জামাত এবং এনসিপির নেতাদেরকে মুখে লাগাম দিয়ে কথাবার্তা বলতে বলেছেন। লাগামহীন কথাবার্তা বললে উনি নিজেই কিন্তু লাগামহীন কথাবার্তা বলতেছেন, অথচ আরেক দলের নেতাকে উনি বলতেছেন যে মুখে লাগাম না দিলে হাত পা কেটে পাহাড়ে ঢুকিয়ে দিয়ে আসবেন তিনি। তো বুঝতে পারতেছেন তো তারা ক্ষমতায় আসলে যে স্বৈরাচার হাসিনার থেকেও বড় স্বৈরাচার হবে, এটাই তার প্রমাণ। এখন এই পাতি নেতারা এই কথাগুলো বলার সাহস পাচ্ছে কোথায়? আপনারা জানেন কয়েকদিন আগে আমি ভিডিও একটা করেছি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, শুনেছি উনি সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। উনি কি বলেছেন? উনি বলেছেন যে নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ। এই স্লোগান যে দেবে তাকে ধরে হাতের কাছে দা, খুন্তা, কুড়াল, চাকু যা থাকবে তা দিয়ে তার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াবা তোমরা। মানে বিএনপির কর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে আজ পর্যন্ত কেন্দ্রীয় বিএনপি কোনো অ্যাকশনে যায়নি, আজ পর্যন্ত কোনো অ্যাকশনে যায়নি। তারপরে উনি কোনো একটা টক শোতে এসছেন, সম্ভবত নাজনীন মুন্নি সেই টক শোর সম্ভবত সঞ্চালক ছিলেন। তিনি তাকে প্রশ্ন করেছেন যে আপনি যে বললেন নৌকা ধানের শীষ, 2 সাপের একই বিষ, এই স্লোগান যে দেবে তার জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়াতে হবে।
উনি কি বলেছেন? এটা কোনো ব্যাপার হইল? মানে মানুষের জিহ্বা কেটে ফেলা ওনার কাছে কোনো ব্যাপার না। আর নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এইটা বলা খুব জঘন্য অপরাধ। আর এটা যে বলবে তার জিহ্বা উনি কেটে নিতে পারেন, এটা ওনার রাইট আছে, বুঝলো না? এটা কোনো ব্যাপার হলো? এটা কোনো ঘটনা হইল? এরপর সাংবাদিক তাকে প্রশ্ন করলো, ধরে নেন আপনার কোনো একজন কর্মী আপনার কথা মতো সত্যি সত্যিই কারোর জিহ্বা কেটে নিয়ে আসলো, তাতে কি আপনি খুশি হবেন? উনি বললেন হ্যাঁ আমি খুশি হব। এবং উনি বলেছেন কি, যে মামলা হবে, আমার নামে হবে। দেখেন, একটা ফৌজদারি অপরাধ উনি করেছেন। কথা হলো রাজনীতি করেন, মানুষ তো ভুল হতেই পারে, তো ভুলটা স্বীকার করলে সমস্যা কি? উনি কিন্তু ফৌজদারি অপরাধ করেছেন, সেই অপরাধ জায়েজ করার জন্য আবারও ফৌজদারি অপরাধ করলেন। এই হচ্ছে বিএনপির নেতা। এরপর দুলু সাহেব বলেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সৎ রাষ্ট্রনায়ক হচ্ছেন জিয়াউর রহমান। বলেন আপনি হাসবেন না কাঁদবেন? জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি। বাংলাদেশের প্রেক্ষাপটে উনি একজন অবিসংবাদিত নেতা, উনি একজন মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় রাষ্ট্রনায়ক ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কম্পেয়ার করেছেন কার সাথে? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নাদি? মানে ওই যে আপনারা যারা মুরুক্ষ বিএনপির নেতা এবং কর্মী আছেন, আপনারা কথায় কথায় বলেন যে জামায়াতে ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করে, জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে। গত 1 বছরে কারা ধর্ম নিয়ে ব্যবসা করে সেটা কিন্তু জাতির কাছে প্রমাণিত হয়ে গেছে। এটা কি ধর্ম ব্যবসা না? জিয়াউর রহমানের সাথে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা চলে? জিয়াউর রহমান কি কোন ইসলামী নেতা? না, জিয়াউর রহমান একজন মুসলিম নেতা, ইসলামী নেতা না। ইসলামী নেতা হলেও কম্পেয়ার চলতো, উনি তো ইসলামী নেতাই না। জিয়াউর রহমানের রাজনৈতিক মতাদর্শ কি? জাতীয়তাবাদ। ইসলাম কি জাতীয়তাবাদ সমর্থন করে? করে না। আপনারা অনেকেই বলবেন যে ধর্মনিরপেক্ষতাবাদ সমর্থন করে না, জাতীয়তাবাদও সমর্থন করে না। তো উনি তো জাতীয়তাবাদের আদর্শের রাজনীতিবিদ, উনার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তুলনা চলে? আমি আবারও বলছি, উনার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রেসপেক্ট আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে উনি অনেক বড় একজন রাষ্ট্রনায়ক, উনি একজন অবিসংবাদিত নেতা, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু উনার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কম্পেয়ার চলে না। জামায়াত ইসলামীকে দেখেছেন বাংলাদেশের ইতিহাসে, যত কথাই বলেন জিয়াউর রহমান বলেন আর যেই বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, জামায়াত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই দুইজনের মতো সৎ রাষ্ট্রনায়ক, সৎ মন্ত্রী অতীতে বাংলাদেশের জনগণ কখনোই দেখে নাই। কিন্তু শুনেছেন কখনো জামায়াত ইসলামী তাদের দুজনকে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা করেছেন? করেন নাই। তাহলে ধর্ম ব্যবসা কারা করে? এটাকে বলে ধর্ম ব্যবসা? আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আপনার দলের প্রতিষ্ঠাতার তুলনা করতেছেন, এটাকেই বলে ধর্ম ব্যবসা? আপনি বাংলাদেশের প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের ভোট ব্যাংক নিতে চান, এই জন্য ধর্ম ব্যবসা শুরু করেছেন। শুধু এটাই না, আমরা অনেক নেতার মুখে অনেক কথা শুনেছি। তারেক রহমানের নাম নিতে হলে উজু করা লাগবে, বিএনপির সমালোচনা করতে হলে উজু করে সমালোচনা করতে হবে। এ সমস্ত কথা কারা বলেছে? বিএনপি নেতারাই তো বলেছে, নাকি? তো ধর্ম ব্যবসা কারা করে? আরো অনেক কথা আছে, ওই সমস্ত আলোচনা আমি না গেলাম। এখন এই যে চৌদ্দগ্রামের একজন নেতা, কক্সবাজারের একজন নেতা, তারা যে বক্তব্য বিবৃতির মাধ্যমে ফৌজদারি অপরাধটা করলো, তাদেরকে প্রশ্রয় কে দিয়েছে? বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব দিয়েছে। বিএনপি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, এই জন্য পাতি নেতারাও প্রশ্রয় পেয়ে একই বক্তব্য দিয়েছে। এরকম আরো অনেক বক্তব্য আমরা জানি। যাই দিনে ছাত্র দলের নেতা শ্রাবণের প্রবাসী একজনের সাথে একটা ফোন কল রেকর্ড হয়েছে, আপনারা শুনেছেন কি বলেছে সেখানে?
কি মাস্তানিটা দেখিয়েছেন দেখেন না। উনার বিরুদ্ধে পোস্ট করা যাবে না। উনি ছাত্র দলের উনি ছাত্র দলের 1 নম্বর সদস্য, এই জন্য ওনার নাম নিয়ে কোনো কিছু পোস্ট করা যাবে না। অথচ তারাই কিন্তু আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়। আপনি বুঝতে পারতেছেন তো? উনাদের দলের অনেকেই বলেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুবই দুর্বল সরকার। কথা কিন্তু সত্য, কারণ এই দুর্বল সরকারের বিরুদ্ধে আমরা যা তা বলতে পারি, এই সরকার আমাদের কিছুই বলে না। কিন্তু যদি সত্যি সত্যি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আমরা খুবই শক্তিশালী একটা সরকার পাবো, খুবই শক্তিশালী সরকার, যে সরকারের বিরুদ্ধে আপনি কথা বললে আপনার জিহ্বা কেটে নিয়ে যাবে, যে সরকারের এগেনস্টে আপনি নির্বাচনে দাঁড়াইতে গেলে আপনার হাত পা কেটে পাহাড়ে ঢুকায় দিয়ে আসবে, যে সরকারের এগেনস্টে আপনি ভোট দিতে যাবেন, আপনাকে ভোট দিতে দেবে না, ধানের শেষেই ভোট দিতে হবে, আপনাকে অন্য কোনো দলকে ভোট দিতে দেবে না। এত শক্তিশালী সরকার হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। বিএনপি যদি ক্ষমতায় আসে, এত শক্তিশালী সরকার হবে যে বিএনপির সমালোচনা করতে হলে আপনাকে উজু করতে হবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, এতটা শক্তিশালী সরকার হবে যে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, তারেক রহমানের নাম নেওয়ার আগে আপনাকে উজু করতে হবে। এতটা শক্তিশালী সরকার হবে। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারবেন না, আপনার কথা বললেই জিহ্বা কেটে নেওয়া হবে। আপনি কোনো দলই করতে পারবেন না, কোনো দল করলে আপনাকে হাত পা কেটে পাহাড়ে ঢুকাই দিয়ে আসবে। বুঝলেন তো? এত শক্তিশালী সরকার হবে। তো আপনারা কি দুর্বল সরকার চান না শক্তিশালী সরকার চান? যদি শক্তিশালী সরকার চান, তাহলে ধানের শীষে ভোট দিয়েন। আমার কথাকে আপনাদেরকে আমি বুঝাতে পারছি? আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে, তাহলে আমরা সাধারণ বাংলাদেশিরা 90 ফ্যাসিস্টের কবলে পড়ব। খুবই শক্তিশালী সরকার হবে। যেভাবে আমাদের মুখ চেপে ধরেছিল স্বৈরাচার হাসিনা, ঠিক সেভাবে আমাদের মুখ চেপে ধরবে সেই শক্তিশালী সরকার, বিএনপি সরকার। সেই দিন আসতেছে যদি আপনি বিএনপিকে ভোট দেন। আমি আবারও বলছি, আমাদের স্লোগান হওয়া উচিত, আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দেব। আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দেব। আমার ভোট আমি দেব, সৎ যোগ্য দেখে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।